বিয়ের পর টিনা যখন শ্বশুরবাড়িতে আসে তখন সে সঙ্গে করে 4 জন লোককে নিয়ে আসে, যা দেখে তার শাশুড়ি মা খুবই অবাক হয়ে বলে, এই ছেলেগুলো কারা বৌমা? তুমি কি তোমার দাদাদের নতুন শ্বশুরবাড়ি দেখাতে নিয়ে এসেছো? আসুন আসুন, আপনারা ভেতরে আসুন। আসলে আমরা বুঝতে পারিনি যে আপনারা এরকম বিয়ের পরের দিনই বোনের শ্বশুর বাড়িতে আসবেন, তাই আপনাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা করা হয়নি। আরে না না, এরা আমার দাদা হতে যাবে কেন? এরা সবাই হচ্ছে আমার সেফ। বাপের বাড়িতে থাকতে আমি 4 জন সেফের হাতে রান্না খেতাম, তাই আমি এখানে আসার সময় ওদেরকে সঙ্গে করে নিয়ে এসেছি। সে কি, তোমার এতজন সেফের কি দরকার? একটা রান্নার লোক রাখলেই তো তোমার সব কাজ মিটে যায়। অবশ্য একদিক থেকে ভালোই হয়েছে, তুমি যখন সাথে করে শেফ এনেছো তখন আর আমাদের বাড়িতে আলাদা করে রান্না করতে হবে না। একদম নয়, এই 4 জন শুধুমাত্র আমার জন্যই সারাদিন রান্না করবে। আপনারা যদি এদেরকে দিয়ে রান্না করান তাহলে এরা আমার জন্য কখন রান্না করবে? আপনারা নিজেদের রান্না নিজেরাই করে নেবেন। টিনার কথা শুনে সাবিত্রী দেবী আর কিছু বলতে পারে না, কারণ টিনার বাবা রাকেশ বাবু বিয়ের সময় টিনাকে যৌতুকে অনেক অনেক জিনিস দেয়। অন্যদিকে টিনা শ্বশুরবাড়িতে ঢোকার পর বলে, রামুদা, তুমি সকালবেলা আমার জন্য প্যানকেক, ফ্রুট জুস, অ্যাভোকাডো টোস্ট বানাবে। দুপুরবেলা কিন্তু আমি পোলাও, মটন বিরিয়ানি, চিকেন চাপ, ভেটকি ফ্রাই খাবো। আর রাত্রিবেলা আমার জন্য একেবারে পিওর চাইনিজ কুইজিন রান্না করবে। তার সাথে স্ন্যাক্সে আমাকে প্রোটিন কেক বানিয়ে দিও, ওকে? এত খাবারের নাম শুনে সাবিত্রী দেবীর চোখ কপালে ওঠে। সাবিত্রী দেবী ভাবতেও পারে না যে তার নতুন বৌমা এত বেশি খাবার খেতে পারে। অন্যদিকে টিনার কাছে খাবার দাবারের অর্ডার পেয়ে 4 জন সেফ রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করার প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর, ম্যাডাম, আপনাদের রান্নাঘরে তো কোনো জিনিসপত্রই নেই। আপনি আমাদের খাবার দাবার বানানোর জন্য বাজার করে এনে দিন, তা নাহলে ঠিক সময় খাবার দাবার না পেলে কিছুক্ষণ পরেই তো আবার আমাদের উপর চটপট করবেন। কেন মা? আমি তো বিয়ের আগে বলেই দিয়েছিলাম আমার জন্য অনেক গ্রসারি শপিং করে রাখবেন। আপনারা কেন কিছু কেনেননি? আপনাদের বাড়ির চাকরকে বলে দিন আমার জন্য বাজার থেকে সবকিছু কিনে আনতে। ঠিক তখনই টিনার শ্বশুর মশাই রক্তিমবাবু বাজার করে বাড়িতে ফেরে, কিন্তু রক্তিমবাবু বাজার থেকে শুধু মাছ এবং শাকসবজি নিয়ে আসে, যা দেখে টিনার একটুও পছন্দ হয় না, কারণ টিনা মোটেই এরকম শাকসবজি কিংবা মাছ খেতে অভ্যস্ত নয়। আচ্ছা বৌমা, বলো তুমি কি কি জিনিস খেতে চাও? আমি বাজার থেকে তোমার জন্য তাই তাই কিনে আনবো। তুমি যদি আমাকে আগে বলতে তাহলে আমি তোমার জন্য অনেক বেশি করে বাজার করে রাখতাম। এই শুনে টিনা তার শ্বশুর মশাইয়ের হাতে একটা লম্বা গ্রসারির লিস্ট ধরিয়ে দেয়। সেখানে অন্তত 100 রকমের আইটেমের কথা লেখা থাকে, যা দেখে রক্তিমবাবু একেবারে আকাশ থেকে পড়ে। কিন্তু সে চাইলেও নতুন বৌমাকে কিছু বলতে পারে না, তাই সে তখনই বাজারে গিয়ে সেই জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসে। কিন্তু এতে করে রক্তিমবাবুর অনেক অনেক টাকা খরচা হয়ে যায়। এভাবে প্রত্যেক দিনই টিনা অনেক বেশি করে গ্রসারি শপিং করে আর তার পার্সোনাল 4 জন সেফকে দিয়ে রান্নাবান্না করায়। এমনই একদিন, এই যে শোনো, আমার আজকে থাই ফুড খেতে খুব ইচ্ছে করছে। যাও, তোমরা এখনই আমাকে থাই ফুড বানিয়ে নিয়ে এসে দাও। সেই সঙ্গে ফ্রুট কাস্টার্ড, কুকিজ, ব্রাউনি আর আইসক্রিম কেক বানাবে। টিনার অর্ডার পাওয়া মাত্রই 4 জন সেফ রান্নাঘরে গিয়ে নিজেদের মতো রান্নাবান্না করতে শুরু করে দেয়। কিন্তু যেহেতু তারা 4 জনই দুপুরবেলা টিনার জন্য রান্নাবান্না করতে ব্যস্ত থাকে, তাই সাবিত্রী দেবী কিছুতেই রান্নাঘরে ঢুকতে পারে না। তোমরা 4 জন মিলে যদি রান্নাঘরে রান্না করতে থাকো তাহলে আমি আমাদের বাড়ির সবার জন্য রান্নাবান্না কখন করব? আমাদের বাড়ির লোকেরা তো আর এই সমস্ত কুকিজ, ব্রাউনি খায় না। তোমরা এখান থেকে যাও, তোমাদের ম্যাডামদের জন্য পরে রান্না করবে। না না ম্যাডাম, আমাদের যা রান্না করতে বলেছে এক্ষুনি না রান্না করলে আমাদের চাকরি থেকে বের করে দেবে। আপনারা বরং আমরা যা রান্না করছি এখান থেকেই খাবার দাবার খেয়ে নেবেন, বুঝেছেন? এরই মধ্যে টিনা সেখানে চলে আসে। এই যে, আমি তো আপনাকে বলতে ভুলেই গিয়েছিলাম, আজকে আমার বন্ধু বান্ধবরা আমার বাড়িতে বেড়াতে আসছে, তাই আমি আমার 4 জন সেফকে সমস্ত রান্নাবান্না করতে বলেছি। আপনাদের বাড়ির রান্নাবান্না করতে অসুবিধা হলে বাইরে দেখলাম একটা উনুন রাখা আছে, আপনি ওই উনুনে রান্না করে নিন। দেখো, অনেক দিন ধরে কিন্তু তোমার বাড়াবাড়ি সহ্য করছি। তুমি যেদিন থেকে এই বাড়িতে এসেছো সেদিন থেকে আমি তো রান্নাঘরে ঢুকতেই পারছি না। বলি, আমরা কি তোমার জন্য না খেয়ে থাকবো? তোমার ওই ছাতার মাথা খাবার তো কিছুই আমরা খেতে পারছি না।
আবার নিজেরাও তো রান্না করতে পারছি না। আপনি ভুলে যাচ্ছেন আমার বাবা আপনাদেরকে কত টাকা যৌতুক দিয়েছে। আমার বাবার কাছে যখন হাত পেতে যৌতুক নিতে পেরেছেন তখন আমার এই বাড়াবাড়িগুলো সহ্য করতে পারবেন। আর আমি তো বললাম আপনাদের যদি রান্না করার ইচ্ছা হয় তাহলে বাইরে উনুনে রান্না করুন। এই বলে টিনা সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই রক্তিমবাবু বাজার থেকে একটা বড় ইলিশ মাছ নিয়ে এসে সাবিত্রী দেবীকে বলে, গিন্নি, আমার সরষে ইলিশ খেতে বড্ড ইচ্ছা করছে। তুমি কিন্তু আজকে আমাকে ভালো করে সরষে ইলিশ আর ভাপা ইলিশ বানিয়ে দেবে। তবে হ্যাঁ, আমাকে কিন্তু 2টোর মধ্যে খেতে দিতে হবে, কারণ আমার একটা মিটিং আছে, তাই আমাকে তাড়াতাড়ি বের হতে হবে। এই কথা শুনে সাবিত্রী দেবীর কিছু করার থাকে না। সে বাধ্য হয়ে বাইরে উনুনে কষ্ট করে ইলিশ মাছ রান্না করে। কিন্তু তাকে এভাবে কষ্ট করে উনুনে রান্না করতে দেখে তাদের এক প্রতিবেশী অমলা দেবী বলে, এ কি সাবিত্রী, তুই আজকে বহু যুগ বাদে কাঠে রান্না করছিস যে? তোদের রান্নাঘর থেকে তো সারাক্ষণই ঝনঝনের আওয়াজ আসে। তোর বৌমা কি সারাক্ষণ রান্নাঘরে রান্না বান্না করে নাকি? বাবারে বাবা, কত ভাগ্য করে এরকম বৌমা পেয়েছিস রে। আমার বৌমা তো রান্নাঘরে ঢুকতেই চায় না। আর বলো না দিদি, আমার বৌমা বাপের বাড়ি থেকে আসার সময় 4 জন রান্নার লোককে নিয়ে এসেছে। সেই 4 জন রান্নার লোক সারাক্ষণ রান্নাঘরে ঢুকে 4 বেলা রান্না করেই চলেছে। ওরা এত বেশি রান্না করছে যে আমি নিজে রান্নাঘরে ঢুকতে পারছি না। 4 জন রান্নার লোক নিয়ে এসেছে, তাহলে তুই শুধু শুধু কেন কষ্ট করে আবার উনুনে রান্না করছিস? ওরা যা রান্না করবে তোরাও তাই খেয়ে নিবি। বাবা, আমার বাড়িতে যদি 4 জন রান্নার লোক থাকতো তাহলে তো কোনো কথাই ছিল না রে। এভাবেই সাবিত্রী দেবী যখন অমলা দেবীর সঙ্গে কথা বলতে ব্যস্ত থাকে তখনই রান্নাঘর থেকে কেউ একজন নোংরা জল সাবিত্রী দেবীর গায়ে ছুঁড়ে ফেলে, যা দেখে সাবিত্রী দেবী খুবই রেগে যায়। তাই সে তখনই রান্নাঘরে ছুটে যায়। তোমরা এমন ভাবে রান্না করছো, এটা রান্নাঘর নাকি ভাগার সেটা বোঝাই যাচ্ছে না। এখনই কে বাইরে জল ফেললো? তোমরা জানো ওই নোংরা জলটা আমার গায়ে পড়েছে। যেদিন থেকে তোমরা 4 জনেই বাড়িতে এসেছো সেদিন থেকে অশান্তি লেগেই আছে। এমন কথা শুনে 4 জন শেফের খুবই খারাপ লাগে, কিন্তু তাদের কোনো দোষ থাকে না, কারণ টিনা যখন তখন তাদেরকে নানান রকম রান্নাবান্না করার অর্ডার দেয়। আর ঠিক সময়ে খাবার না পেলেই টিনা তাদের উপর চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। তাই 4 জন শেফ তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে গিয়ে মাঝে মধ্যেই কিছু না কিছু ভুলভ্রান্তি করে বসে। অন্যদিকে কিছুক্ষণের মধ্যেই টিনার বন্ধুরা চলে আসায় 4 জন শেফ তাদেরকে খাবার দাবার পরিবেশন করে। বাহ টিনা, তুই তো জীবনে কখনো রান্না বান্না করিসনি, বিয়ের পর তাহলে কি করে এত ভালো রান্না শিখে গেলি? আমার তো বিশ্বাসই হচ্ছে না তুই আমাদের জন্য এত আইটেম রান্না করেছিস। তোর কি মনে হয় এই খাবারগুলো আমি রান্না করেছি? আমি বাপের বাড়ি থেকে 4 জন শেফ নিয়ে এসেছি। আমি ওদেরকে পৃথিবীর যে কুইজিন রান্না করতে বলি না কেন, ওরা ঠিক সেগুলোই রান্না করে আমাকে খাওয়ায়। বাহ, তোর বাড়িতে যদি 4 জন শেফ থাকে তাহলে আমরা প্রত্যেকদিন এবার থেকে তোর বাড়িতে এসেই পার্টি করব। আচ্ছা, তোর শেফেদেরকে বল না আমার জন্য একটু কোরিয়ান রামেন, বিবিম্বাপ, রাইস কেক আর ব্ল্যাক বিন নুডলস বানাতে। আসলে কালকে আমার কোরিয়ান কুইজিন খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু আমি যেই রেস্টুরেন্টে গিয়েছিলাম ওই রেস্টুরেন্টে কালকে বন্ধ ছিল। আরে চাপ নিচ্ছিস কেন? আমার তো বাড়িটাই রেস্টুরেন্ট। আমি এখনই তোর জন্য কোরিয়ান খাবারগুলো রান্না করতে বলছি। এই, কে কোথায় আছো? তাড়াতাড়ি কোরিয়ান কুইনিস বানাতে শুরু করো। আমার বান্ধবীদের খাওয়া দাওয়াতে যেন কোনো কমতি না থাকে। এভাবে টিনা প্রত্যেকদিন 4 জন শেফকে এত বেশি রান্নাবান্না করতে দেয় যে তারা 4 জন মিলেও মাঝে মধ্যে সেই রান্নাবান্না করে উঠতে পারে না। তাই সেদিন হঠাৎ করে রামুদার খুবই শরীর খারাপ করে। ম্যাডাম, আপনি আমাকে ছুটি দিন, আমার ভীষণ শরীর খারাপ লাগছে। আজকে আমার হসপিটালে যাওয়া দরকার ছিল, আমি আপনাকে বলেছিলাম, কিন্তু আপনি আমাকে যেতে দেননি। তাই আপনি দয়া করে এখন যেতে দিন। উফ রামুদা, তুমি তো দেখছো আমার বাড়িতে গেস্ট এসছে, আর তুমি ঠিক এমন সময়ে ছুটি চাইছো? 2টো রান্নাই তো করো, আর তো কিছু করো না। আমি তোমাকে কোনো ছুটি দিতে পারবো না। এখনো তোমাদেরকে আমার জন্য মাঝরাতের খাবার বানাতে হবে কিন্তু। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর প্রত্যেক দিনই টিনা তার শেফেদেরকে দিয়ে নানান রকম রান্নাবান্না করাতে থাকে, যার ফলে সাবিত্রী দেবী নিজেদের মতো রান্নাবান্নাটুকু করতে পারে না।
এমনকি একদিন সাবিত্রী দেবী যখন তার মাসকাবারি খরচা হিসাব করতে বসে তখন কি আমাদের গ্রসারি শপিং করতে গিয়ে তো প্রচুর টাকা খরচা হয়ে যাচ্ছে। এত এত জিনিসপত্র যদি আমরা প্রত্যেক মাসে কিনতে থাকি তাহলে তো দুদিনে গরিব হয়ে যাব। না না, এভাবে চলবে না। সব হচ্ছে ওই বৌমার জন্য। ওই 4 জন সেফকে বাড়ি থেকে তাড়াতে পারলেই আমার শান্তি। এইভাবে সাবিত্রী দেবী রান্নাঘরে গিয়ে দেখে প্রত্যেক দিনের মতো 4 জন তখনও রান্নাবান্না করছে। এই যে অনেক হয়েছে তোমাদের রান্নাবান্না, যাও এবার, আজকে থেকে তোমাদেরকে আর রান্নাবান্না করতে হবে না। তোমরা নিজেদের বাড়ি চলে যাও। তোমাদের জন্য আমার সংসারে কতটা অসুবিধা হচ্ছে তোমরা জানো? দেখুন ম্যাডাম আমাদেরকে যা বলে গেছে আমরা শুধু ম্যাডামের অর্ডার ফলো করছি। এটা আমাদের কি দোষ বলুন তো? আমরা তো সারাক্ষণ রান্নাঘরে খাটাখাটনি করে রান্নাবান্না করছি, তারপর প্রত্যেকদিনই আপনি আমাদের জানোই তাই করে কথা শোনাচ্ছেন। নয়তো কি করব? তোমাদের জন্য ভালো করে আমি খেতে পাই না। নিজেদের বাড়িতে থেকেও মনে হচ্ছে যেন আমরা অন্য কারোর বাড়িতে আছি। তোমাদের আমি আর এক মুহূর্ত এখানে থাকতে দেব না। যাও, এখনই চলে যাও এখান থেকে। সাবিত্রী দেবীর কথা শুনে 4 জন সেফ তখনই টিনার কাছে যায়। এমনকি তারা টিনাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় তারা আর কিছুতেই সেই বাড়িতে রান্নার কাজ করবে না। তাই তারা নিজেদের মাস মাহিনা চেয়ে বসে। এমন সময় টিনা তাদের প্রত্যেকের হাতে 10,000 করে টাকা দেয়, যা দেখে 4 জন শেফই ভীষণই রেগে যায়। আপনাদের জন্য দিনরাত পরিশ্রম করে আপনি আমাদের 10,000 টাকা মাইনে দিচ্ছেন, আমাদের কম করে 30,000 টাকা মাইনে লাগবে। আপনি আমাদের 5 স্টার হোটেলের মতো করে রান্না করিয়েছেন, আর টাকা দেওয়ার বেলায় দিতে চাইছেন না। এমন কিছু তোমরা খাটাখাটনি করো না। সামান্য কয়েকটা ডিশ তোমরা রান্না করো, তাতেই তোমাদের 30,000 টাকা মাহিনা লাগবে। আমি তোমাদের 30,000 টাকা দিতে পারবো না। যাও, এখান থেকে চলে যাও। আমি আমার জন্য অন্য সেফ খুঁজে নেব। টিনার কথা শুনে 4 জন সেফ ভীষণই রেগে যায়। আর টিনা যেহেতু কখনোই তার শেফদের সঙ্গে ভালো ব্যবহার করে না, তাই আজকে তারা রেগে গিয়ে টিনার বাড়িঘর ভাঙচুর করতে শুরু করে, যা দেখে টিনা খুবই ভয় পেয়ে যায়। অন্যদিকে সাবিত্রী দেবী সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে বাড়িতে ডাকে। এরকম পরিস্থিতি দেখে টিনা কাঁদতে শুরু করে। থাক বাবা, ঢের হয়েছে। আমি আর কখনো বাড়িতে সেফ রাখবো না। আমার যদি রেস্টুরেন্ট স্টাইল রান্না খেতে ইচ্ছা হয় তাহলে আমি রেস্টুরেন্ট থেকেই খেয়ে আসবো। আমার দরকার নেই নানান রকম খাবার খাওয়ার। আমার ভুল হয়ে গেছে মা, আপনারা আমাকে ক্ষমা করে দিন। সেদিনের পর থেকে টিনা আর কখনো শ্বশুরবাড়িতে সেফ রাখার কথা চিন্তা করে না। এমনকি টিনা তার শাশুড়ি মায়ের সঙ্গে রান্নাবান্না করতে শুরু করে। এভাবে সে শ্বশুরবাড়িতে হাসি খুশি বসবাস করার চেষ্টা করে। শ্বশুরবাড়িতে গিয়ে গুছিয়ে সংসার করার সকলেরই স্বপ্ন থাকে। বাকি সবার মতো মৌপ্রিয়ারও এমনই স্বপ্ন ছিল। মৌপ্রিয়া নিজে পছন্দ করে সৌরভকে বিয়ে করে। সৌরভের বাড়িতে তার সঙ্গে সংসার করা নিয়ে মৌপ্রিয়া অনেক রকমের স্বপ্ন দেখত, কিন্তু শ্বশুর বাড়িতে প্রথম দিন পা রেখেই মৌপ্রিয়ার সমস্ত স্বপ্ন চুরমার হয়ে যায়। শ্বশুর বাড়িতে পা রেখেই মৌপ্রিয়া দেখে তার শ্বশুর বাড়ি বলে কিছুই নেই। থাকার মধ্যে আছে শুধু একটা ঘর ভর্তি আসবাবপত্র আর 3 জন দেওর। কি অবস্থা ঘরটার! আমাকে এখন এভাবে এখানে সারা জীবন কাটাতে হবে। চারিদিকে ধুলো জমে আছে, খাটের তলায় আবার এঁটো বাসন রেখে দিয়েছে, নোংরা জামা কাপড়গুলো এভাবে ঝুলিয়ে রেখেছে, মনে হচ্ছে এক্সিবিশন চলছে। সবাই মিলে বিছানায় বসে আছে আর বিছানার বালি চাদর সব মাটিতে পড়ে। ঘরের এমন অবস্থা দেখে মৌপ্রিয়ার প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। সৌরভের গলার আওয়াজে সে কল্পনা জগৎ থেকে ফিরে আসে। তার 3 দেওর আকাশ, সূর্য এবং সৌগত তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে পড়ে। তারা কোনো রকম ভাবে বিছানাটা পরিষ্কার করে মাটি থেকে চাদর এবং বালিশগুলো তুলে বিছানায় সাজিয়ে দেয়। আকাশ এখন কলেজে পড়ছে আর নানান রকম চাকরির পরীক্ষাতেও বসছে। সূর্য ও সৌগত যথাক্রমে ক্লাস 12 এবং 9-এ পড়ে। আসলে আমরা বুঝতে পারিনি তোমরা এত তাড়াতাড়ি চলে আসবে, না হলে আমরা আগে থেকেই সব গুছিয়ে রাখতাম। প্রথম দিন এসে আমাদের ঘরের অবস্থা দেখে তোমার মাথাটা নিশ্চয়ই ঘুরে গেছে, তাই না? সত্যি, সেটা হলেও অবাক হওয়ার তো কিছু নেই। মা মারা যাওয়ার পর থেকেই তো দাদা তো আমাদের বাড়িতে রেখে কাজে চলে যায়। আমরা তো সারাদিন নিজের মতোই ঘরে একাই থাকি আর পড়াশোনা করি, খাবার খাই, আরো কত কি। কখনো ঘরটাকে পরিষ্কার করে রাখার কথা তো আমাদের মাথাতেই আসে না। একদম ঠিক করো, তোমাদের এখন পড়াশোনা করার সময়। তোমরা পড়াশোনা করে ভালো চাকরি পেয়ে দাদার মান রাখো, তাহলেই হবে। এখন তো আমি এসে গেছি, আমি ঘরবাড়ি সব গুছিয়ে রাখবো। দেখেছিস তোদের জন্য কত ভালো বৌদি এনেছি। প্রথম দিন এসেই কেমন ঘর সংসারের হাল ধরে ফেললো। তবে মৌপ্রিয়া, আজ অনেক খাটাখাটনি হয়ে গেছে। আজ তুমি আর ঘর পরিষ্কার করতে বসো না।
এই বলে সৌরভ সেখান থেকে চলে যায়। মৌপ্রিয়া বিশ্রাম করতে তার খাটের উপর উঠে বসলেও সে কিছুতেই বিশ্রাম করতে পারে না। সে যখনই মনে করে এবার একটু শোবে, তখনই মাটিতে মাদুর পেতে বসে থাকা তার 3 দেওরের দিকে চোখ যায়, আর সে দেখতে পায় প্রত্যেকেই তার দিকে হা করে তাকিয়ে আছে। মৌপ্রিয়া শান্তি করে শুতেও পারে না। তোমরা এমন ভাবে তাকিয়ে আছো কেন? কিছু লাগবে? কি চাই আমাকে বলো। তোমরা এমন ভাবে তাকিয়ে থাকলে আমি তো বিশ্রাম করতে পারবো না। বলছিলাম যে বৌদি, আমরা তো সকাল থেকে কিছু খাইনি, ভেবেছিলাম তুমি আসলে কিছু একটা বানিয়ে দেবে, কিন্তু তুমি যদি এখন শুতে যাও তাহলে আমরা ফ্যান বন্ধ করে রান্না করতে পারবো না, সেই জন্যই বসে আছি। একে তো শ্বশুর বাড়ি নামে শুধু একটা শ্বশুর ঘর পেয়েছি, তার উপর সেই ঘরে আসতে না আসতেই আমার বিশ্রাম করাটাও বোধহয় চিরকালের মতো ঘুচে গেল। আর শোনো, তোমরা এভাবে আমার দিকে তাকিয়ে থেকো না, আমার খুব নার্ভাস লাগছে। যখন যেটা দরকার হবে আমাকে বলবে, তাহলেই হবে। তাহলে তোমার হাতের কিছু একটা রান্না করে খাও। কতদিন মায়ের হাতে রান্না খাই না, নিজেরা রান্না করে খেয়ে খেয়ে খাবারের প্রতি অনীহা চলে এসেছে। তোমার হাতে রান্না খেলে যদি একটু মুখের স্বাদ ফেরে, তাই আর কি। দেওরের কথা রাখতে মৌপ্রিয়া বিছানা থেকে নেমে আগে পুরানো সমস্ত বাসনগুলো ধুয়ে ফেলে। সে উনুন এবং রান্নাঘরের বাকি জায়গা পরিষ্কার করে সবজি কেটে রান্না বসিয়ে দেয়। তার বানানো রান্নার গন্ধে মৌপ্রিয়ার 3 দেওর এক দৃষ্টিতে মৌপ্রিয়ার রান্না করা দেখতে থাকে, আর ছোট বাচ্চাদের মতো বাটি হাতে প্রত্যেকটা খাবার একটু একটু করে চেখে দেখার জন্য মৌপ্রিয়া চারপাশে গোল হয়ে বসে থাকে। তার দেওরদের এমন ছেলে মানুষই দেখে মৌপ্রিয়া বেশ খুশি হয়। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। একদিন, সারাদিন ঘরের কাজ করে গা হাত পা যেন আর চলছে না, এবার একটুখানি না শুতে পারলে আমার শরীর খুব অসুস্থ লাগবে। বাকি কাজ পরে করব, যাই একটু গড়িয়ে নিই। সে ঘরে এসে দেখে তার 3 দেওর বিছানার উপর বই খাতা ছড়িয়ে পড়তে বসেছে। ঘরের এমন অবস্থা দেখে মৌপ্রিয়া বুঝে পায় না এবার সে কি করবে। ভাই, তোরা এবার সবাই নিজেদের বই খাতাগুলো গুছিয়ে নে, আর যতটা পড়া হয়েছে ততটাই থাক, আবার পরে পড়িস। না হলে এখনো তো আলো আছে, মেঝেতে জানলার কাছে বসেও পড়তে পারিস, কিন্তু এখনই বিছানা ফাঁকা করে দে। এ কি, তোমরা সবাই উঠে যাচ্ছ কেন? আর পড়বে না? এই তো কিছুক্ষণ আগে বসলে, সামনেই তো তোমাদের পরীক্ষা। দাদাই তোমাদের উঠে যেতে বললো, কিন্তু কেন বললে কিছুই তো বুঝতে পারলাম না। তোরা কি বোকা নাকি? বৌদির চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছিস না বৌদির এখন বিশ্রাম দরকার? সকাল থেকে সন্ধ্যা অব্দি মানুষটা একভাবে কাজ করে যাচ্ছে, বৌদিকে বিশ্রাম করতে দে। আকাশের কথা শুনে মৌপ্রিয়ার চোখে জল আসে। সে মনে মনে ভাবে, হয়তো তার নিজের ভাই হলেও এইভাবে তাকে বুঝতো না যতটা তার দেওররা তাকে বোঝে। কিছুক্ষণের মধ্যে আকাশ, সূর্য আর সৌগত বই খাতা গুছিয়ে ঘর থেকে বেরিয়ে গেলে মৌপ্রিয়া বিছানায় শুয়ে আরাম করতে থাকে। কিছুক্ষণ পরে হঠাৎই খুব গরম অনুভব হতেই মৌপ্রিয়ার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে মৌপ্রিয়া দেখে যে সন্ধ্যা হয়ে গেছে। কি ব্যাপার, ঘরের পাখা বন্ধ কেন? আর এত সময় হয়ে গেছে তবু আমাকে কেউ ডাকেনি। ইস রে, কতক্ষণ ঘুমিয়ে সময় নষ্ট করলাম, এখন আবার রুটি তরকারি করতে হবে। মৌপ্রিয়ার কথা শেষ হতে না হতেই সৌরভ সেখানে আসে। তার হাতে একটা খাবারের ব্যাগ দেখে মৌপ্রিয়া অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আরে বাবা, শুধু রুটি এনেছি, তোমার দেওরেরা মিলে কত রকমের রান্না করেছে দেখো। শুধু স্যারেরা রুটি বেলতে পারেন না বলেই তো আমাকে শুধু রুটিটা বাইরে থেকে নিয়ে আসতে হলো, তা না হলে তাও নিয়ে আসতাম না। তোমরা রান্না করেছো কেন? তোমাদের পড়াশোনা নেই? পরীক্ষার সময় পড়া ফাঁকি দিয়ে এইভাবে সময় নষ্ট করলে কেন? এখন আবার নিজের উপরেই রাগ হচ্ছে, মনে হচ্ছে কেন শুধু শুধু এতক্ষণ ঘুমাতে গেলাম। তুমি তো আমাদের বাড়িতে এসেছো প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে, তোমাকে কখনো তো এইভাবে অবেলায় বিশ্রাম নিতে দেখিনি, তাই মনে হলো তুমি সত্যিই খুব ক্লান্ত, তাই তোমাকে আজ বিশ্রাম দিয়ে আমরা সব কাজ করে নিয়েছি। ভেবেছিলাম একেবারে খাবার সময় তোমাকে ডাকবো, কিন্তু রান্না করতে গিয়ে ফ্যান অফ করতে হলো, তাই তোমার ঘুমটা ভেঙে গেল। তুমি চাইলে আরো কিছুক্ষণ শুয়ে বিশ্রাম করতে পারো, আমরা ফ্যান চালিয়ে দিচ্ছি। তার দেওরদের কথা শুনে খুশিতে মৌপ্রিয়ার চোখে জল চলে আসে। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস কাটতে থাকে। মৌপ্রিয়া সবার সঙ্গে একসঙ্গে থাকতে থাকতে কবে যে তার দেওরদের মা হয়ে উঠেছে সেটা সে নিজেই বুঝতে পারে না। তার দেওররা পড়াশোনা করলে মৌমিতা ঘরের বাইরে উঠানের সমস্ত জিনিসপত্র নিয়ে গিয়ে রান্না করত। রান্না করার সময় ফ্যান অফ করে রাখতে হতো বলে তার দেওরদের যাতে পড়াশোনায় কোনো অসুবিধা না হয় সেই জন্যই সে বাইরে রান্না করত। আবার মৌপ্রিয়ার 3 দেওর তার সমস্ত কথাই শুনতো। একটা ঘরে সবাই মিলে থাকলেও মৌপ্রিয়ার অসুবিধা হয় এমন কোনো কাজই তার দেওররা করত না। একদিন মৌপ্রিয়ার বাড়িতে তার মাসি রীতা দেবী আসে। এসো মাসি, আমার বিয়ের পরে তুমি এই প্রথমবার আমাদের বাড়িতে এলে, আমার খুব আনন্দ হচ্ছে। তুমি গিয়ে বিছানায় বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। এইটুকু ঘরের মধ্যে
তোরা এতজন মিলে থাকিস? কেমন ছেলে দেখে তুই বিয়ে করেছিস রে, যে নিজের বউকে একটা আলাদা ঘরে রাখতে পারে না? দিন রাত মাথার কাছে এরকম এতগুলো ধেড়ে ছেলেরা বসে থাকলে শান্তিতে কি কাজবাজ করা যায়? তোমরাও পারো বাবা। দাদার নতুন বিয়ে হয়েছে, তাকে আর তার বউকে অন্তত একটা ঘর ছেড়ে দিতে পারতে। এগুলো আবার কি ধরনের অসভ্যতা? আমরা তো বাইরে গিয়ে শোয়ার কথা বলেছিলাম, কিন্তু বৌদি রাজি হয়নি। তাহলে আজ থেকে আমরা বারান্দায় বিছানা করে থাকবো। তুমি ওদেরকে এরকম করে বলছো কেন মাসি? তুমি যে কাজের জন্য এসেছিলে সেটা বলো। অযথা আজে বাজে কথা বলে আমাদের মুডটা খারাপ করো না। এমনিতেও এখনো অনেক কাজ পড়ে আছে। কাজ তো থাকবেই। এতগুলো ছেলে রান্না বান্না ঘর গোছানো কম কথা নাকি? তুই বলেই আছিস, আমি তো নিজে কখনোই এভাবে থাকতে পারতাম না। দরকার নেই আমার সংসার। আর এটাকে তুই শ্বশুর বাড়ি বলছিস? কোন দিক থেকে এটা শ্বশুর বাড়ি শুনি? এরপর থেকে এটাকে বলবি শ্বশুর ঘর। আর হ্যাঁ, আমরা একটা নতুন বাড়ি কিনেছি, পরের মাসেই বাড়ির গৃহপ্রবেশ, তাই জন্যই নিমন্ত্রণ করতে এসেছিলাম। নিমন্ত্রণ করা হয়ে গেছে, এবার তুমি চা মিষ্টিটা খেয়ে নাও, তারপর আমি আকাশকে বলছি তোমাকে বাসে তুলে দিয়ে আসবে। মৌপ্রিয়ার কথা শুনে রীতা দেবী প্রচন্ড রেগে যায় আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। রীতা দেবীর ব্যবহারে মৌপ্রিয়ার রাগ করলেও তার দেওররা খুবই কষ্ট পায়। তাই রাত্রিবেলা মৌপ্রিয়াকে কিছু না বলেই বালিশ এবং বিছানা নিয়ে বারান্দায় ঘুমাতে চলে যায়। রাত্রিবেলা বারান্দায় শুয়ে গরমে কষ্ট পেলেও মশার কামড়ে আকাশ, সূর্য আর সৌগত তিনজনেই একেবারে নাজেহাল হয়ে পড়ে। মৌপ্রিয়া পরের দিন সকালবেলা তাদের তিনজনকে দেখে রীতিমতো চমকে ওঠে। তাদের সারা গায়ে মশার কামড়ের দাগ ভর্তি ছিল। তোমাদের চোখ মুখের এমন অবস্থা কি করে হলো? কোথায় ছিলে কাল রাত্রে? এত মশা কিভাবে কামড়ালো? আমাদের ঘরে তো মশা নেই। কালকে রাতে তোমরা বাইরে বেরিয়েছিলে? হ্যাঁ, আমরা তিনজন এবার থেকে বারান্দাতেই ঘুমাবো। এটা দাদার বানানো ঘর, এটাতে সবচেয়ে বেশি তোমার অধিকার আছে, তাই তুমি আরাম করে থাকো। আমরা ঠিক বারান্দায় ম্যানেজ করে নেব। একদিনে মশা কামড়ে এরকম হাল করে দিয়েছে, আর তোমরা বলছো ম্যানেজ করে নেবে? আর এত যখন মশা কামড়াচ্ছিল তখন ঘরে চলে আসোনি কেন? আমি আসতে চেয়েছিলাম, কিন্তু দাদা বললে এবার থেকে তো বারান্দাতেই শুতে হবে, তাই একটু মশার কামড় খাওয়া প্র্যাকটিস করে নিচ্ছিলাম, সেই জন্যই আর আসিনি। সূর্যর কথা শুনে মৌপ্রিয়া খুবই রেগে যায়। সে তার দেওরদের বারণ করে দেয় তারা যেন আর কখনো বারান্দায় গিয়ে না ঘুমায়। সৌরভ বাড়িতে আসলে মৌপ্রিয়া সৌরভকে সব কথা বলে। সৌরভ তার ভাইদের এমন কাজের কথা শুনে খুবই দুঃখ পায়। আমি জানি কালকে রাতে ওরা কেন বাইরে শুয়েছে। আমার মাসি এসে ওদেরকে যা যা কথা বলেছে তাতে ওরা অপমানিত বোধ করেছে। অপমানিত বোধ করাটাই তো স্বাভাবিক। আচ্ছা, আমাদের কি কোনোদিনও এই একটার বেশি দুটো ঘর বানানো সম্ভব নয়? এভাবে আর কতদিন চলবে? আজকে আমি এসেছি, কয়েকদিন পরে তোমার 3 ভাইয়ের 3 জন বউ আসবে। 8 জন মিলে কি একটা ঘরে থাকা যায়? আমি আমার সাধ্যমতো চেষ্টা করে একটাই ঘর বানাতে পেরেছি। আমাকে সংসার খরচ, ভাইদের পড়াশোনার খরচ সব একাই সামলাতে হয়। এত কিছু করে আমার কাছে নিজের জন্য কোনো টাকাই তো বেঁচে থাকে না। তাহলে বল, আর কোন টাকা দিয়ে আমি আরেকটা ঘর বানাতাম? আমার হাতে কানে গলায় অল্প কয়েকটা হলেও গহনা আছে, সেগুলো বিক্রি করে দিলে হয় না? মাথার উপরে ছাদ থাকলে আর এই গায়ের গহনার দরকার পড়বে না। তুমি কালকে এগুলো নিয়ে গিয়ে বিক্রি করে দিও, আর যা টাকা হবে তাই দিয়ে ভাইদের জন্য একটা আলাদা করে ঘর বানানোর ব্যবস্থা করো। একদম না, আমি আর কোনোদিন আর কোনো গহনা কিনে দিতে পারবো কিনা আমি নিজেই জানি না, তাই যেগুলো আছে সেগুলো থাক। সেই ঘরে ঘুমের ভান করে পড়ে থাকা আকাশ, সূর্য আর সৌগত সমস্ত কথা শুনতে পায় আর চাদরে মুখ ঢাকা দিয়ে চোখের জল লুকানোর চেষ্টা করে। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। আকাশ নানা রকম চাকরির পরীক্ষা দিতে থাকে। অন্যদিকে সূর্য নিজে পড়াশোনা করে তার চেয়ে ছোট ক্লাসের বাচ্চাদেরও টিউশনি পড়াতে শুরু করে। দেখতে দেখতে 1 বছর কাটে। আকাশ একটা বড় কোম্পানিতে চাকরি পায়। তারা 3 ভাই নিজেদের জমানো টাকা দিয়ে একটা নতুন চকচকে অনেক বড় বাড়ি তৈরি করে, কিন্তু তাদের দাদা কিংবা বৌদি কাউকেই এই বাড়ির ব্যাপারে তারা জানতে দেয় না। একদিন তারা তাদের দাদা এবং বৌদি দুজনে চোখ বেঁধে তাদেরকে কোথাও একটা নিয়ে যায়। কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? কিছুই তো বুঝতে পারছি না। আরে কিছু তো বলো, কি যে করে না এই ছেলেগুলো। কিছুক্ষণ পরে একটা বড় বাড়ির সামনে এসে আকাশ, সূর্য এবং সৌগত তাদের চোখের থেকে কাপড়গুলো সরিয়ে দেয়। এত বড় বাড়ি দেখে মৌপ্রিয়া আর সৌরভ ভীষণ পরিমাণে অবাক হলে আকাশ তাদের হাতে সেই বাড়ির চাবিটা তুলে দেয়। আর আমাদের কাউকে ওই একটা ঘরে দিন কাটাতে হবে না। এখন থেকে আমরা সবাই নিজেদের নিজেদের ঘরে থাকবো, আর আমাদের জন্য ঘর বানাতে বৌদিকেও গহনা বেচতে হবে না।